নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের দিনেও কিন্তু নিফটি একেবারে ফ্ল্যাট ট্রেড করলো। সেন্সেক্স কয়েকশো পয়েন্ট উঠলো বটে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, যেটা অগস্ট 3রা থেকে শুরু হয়েছে, আজও মোর অর লেস প্রায় একই ধারা বজায় থাকছে। অর্থাৎ নিফটি এবং সেন্সেক্সের মধ্যে বেশ একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে বলা যেতে পারে। অর্থাৎ নিফটি যদি কয়েক পয়েন্ট ওঠে, সেন্সেক্স সেখানে কয়েকশো পয়েন্ট উঠছে। যদিও বলা যাচ্ছে যে এই যে ক্লোজিং যে অকশন সিস্টেম, সেটা হয়তো ধীরে ধীরে সেটা ফল ইন প্লেস হবে, অর্থাৎ সরবরাহ হয়ে উঠবেন বিনিয়োগকারীরা বা ট্রেডাররা। কিন্তু এখানে বড় খবর যেটা আসছে, যে অর্থাৎ ইরানের সঙ্গে হঠাৎ করে আমেরিকা শান্তি চুক্তির পথে হাঁটার ব্যাপারে এত উদ্যোগী হয়ে উঠল কেন? এবং খবরটা হলো ইরানকে আক্রমণ করতে গিয়ে আমেরিকার মিসাইলের সংখ্যা কমে গিয়েছে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মিসাইল আমেরিকার কাছে নেই। ভাবা যায় যে আমেরিকার বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, যে আমেরিকা বুক ফুলিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে বিভিন্ন সময় আক্রমণ করে গিয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানকে সম্পূর্ণভাবে তছনছ করে দেবো, যেটা মাঝে মধ্যেই বলে থাকেন, মাত্র দুদিন আগেই বলেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এত উদ্যোগী হলেন কেন এই শান্তি চুক্তির ব্যাপারে? অভ্যন্তরীণ খবর অনুযায়ী আমেরিকা যে মিসাইলগুলো ইরানকে ছুঁড়ছিল, ইরানের উদ্দেশ্যে তাক করেছিল, তার পরিমাণ এতটাই কমে গিয়েছে যে আমেরিকা এখন চেষ্টা করলেও, অর্থাৎ মিসাইল তৈরির বরাত দিলেও, সেটা 2 বছর আগে সেটাকে রিপ্লেনিশ করতে পারবে না। অর্থাৎ ইরান আবার জয়ী হলো। আমেরিকা ইরানের বহু জায়গা গুঁড়ি দিয়েছে। এটাও সত্যি যে ইরানের থেকে বহুগুণ শক্তিশালী আমেরিকা, কিন্তু যুদ্ধ তো শুধু মিসাইল আর ড্রোনের সাহায্যে হয় না। ফুট অন দ্য গ্রাউন্ডের গল্প ডোনাল্ড ট্রাম্প বহুদিন আগেই নিজের মাথা থেকে বের করিয়ে দিয়েছেন বা পাবলিককে ভুলে যেতে সাহায্য করেছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন যে ইরান অতি ক্ষুদ্র একটি দেশ নয়, যেখানে সৈনিক দিয়ে একটি দেশকে পুরোপুরি দখল করা যায়। এবং বর্তমান যে যুদ্ধ, অর্থাৎ আধুনিক যে ওয়ারফেয়ার, সেখানে ফুট অন দ্য গ্রাউন্ড দিয়ে একটি বড় দেশ, ইরানের মতন বড় দেশকে কুক্ষিগত করা সম্ভব নয়। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেই গল্পটা হয়তো হতো, বা প্রথম বিশ্বযুদ্ধের আগে হয়তো গল্পটা হতো, কিন্তু বর্তমানে সমীকরণ সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। অন্যদিকে ওমানের মাধ্যমে ইরান, তারাও শান্তির কথা বলছে বটে, কিন্তু তারা বলছে আমরা ওমানের সঙ্গে কথা বলছি, ইরান আমেরিকার সঙ্গে কথা বলছি না। সে যে যার সঙ্গে কথা বলুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মোদ্দা কথা হলো শান্তি চাই এবং তেল ও গ্যাসের নির্বিবাদ আমদানি চাই ভারতবর্ষে। সেক্ষেত্রে শান্তি যদি চলে আসে, প্রতিষ্ঠা হয়, খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ সবচেয়ে বেশি উপকৃত হবে। বিগত কয়েকদিন ধরে তেলের দাম দারুণভাবে কমেছে, যদিও আজকের শেষ ডেটা পাওয়া অবধি ব্রেন্ট ক্রুড আবার প্রায় 2% বেশি উত্থান, এবং ক্রুড অয়েল প্রায় 1% কাছাকাছি উত্থান দেখে ফেলেছে। যদিও ক্রুড অয়েল এখনও স্বচ্ছন্দে $80 নিচে রয়েছে, ব্রেন্ট ক্রুড সামান্য মোটামুটি $81 আশেপাশে ট্রেড করছে। সোনার দাম প্রায় ফ্ল্যাট ট্রেড করছে, রুপোর দাম কিছুটা কমেছে, যার ফলে আজকে মেটাল সেক্টর যদি খেয়াল করে দেখেন, সেটা কিন্তু আজকে প্রায় 1% কাছাকাছি কারেকশন দেখেছে। এশীয় মার্কেটগুলোর কি খবর? এশীয় মার্কেটগুলোর নতুন কোনো গল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোকে নিয়ে সেই যে ইউফোরিয়া শুরু হয়েছে, তারপর থেকে এশীয় বাজারগুলো এমন সেটা ভোলাটিলিটি বৃদ্ধি পেয়েছে যে একদিন সেটা কখনো 10% উত্থান হয়, কখনো 15% উত্থান হয়, কখনো 4% ডাউন হয়, 10% ডাউন হয়। আজকের দিনও তার ব্যতিক্রম ছিল না। নিকে 1% পতন, তাইওয়ান 0.48% পতন, কসপি অর্থাৎ কোরিয়ার যে ইন্ডাইস, সেটা প্রায় 5.5% পতন।
ভারতে ভোলেটিলিটি ইন্ডেক্স 0.3% বৃদ্ধি পেয়েছে, সেটা আহামরি কিছু নয়। ডলার আজকে কিছুটা শক্তিশালী হয়েছে, টাকার তুলনায় 95.23 টাকা প্রতি ডলার ট্রেড করছিল। ডলার ইন্ডেক্স সেটা এখনো 100 নিচে রয়েছে, 99.8-এ ট্রেড করছিল। এইবার যদি বিভিন্ন ইন্ডাইসেসগুলো দেখেন, আজকে নিফটি 24,636, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয়েছে এটা বলা যায় না বিগত কয়েকদিন ধরে। বিশ্ববাজার সেলিব্রেট করুক, কিন্তু ভারতীয় শেয়ার বাজার এখনো নিজের যে নতুন যে সিস্টেম, অর্থাৎ ক্লোজিং অপশন সিস্টেম, সেটা নিয়েই লড়াই করে যাচ্ছে। আজকে 11 পয়েন্ট উত্থান, 24,636-এ বন্ধ। বিএসসি সেন্সেক্স সেটা 78,954-তে বন্ধ হয়েছে, প্রায় 79,000-এর কাছাকাছি। 373 পয়েন্ট উত্থান, 0.48% বৃদ্ধি। এই ফারাকটা আবার বলছি কিন্তু মিটছে না। তাছাড়া নিফটি ব্যাংক 8%-এর বেশি স্ট্রং ছিল। নিফটি আইটি আজকে কারেকশন দেখেছে, বিগত কয়েকদিন ধরে বেশ ভালো প্রফিট দেখেছিলেন বিনিয়োগকারীরা বা ট্রেডাররা, আজকের প্রায় 1%-এর কাছাকাছি পতন। নিফটি অটো 1%-এর কাছাকাছি পতন। বিএসসি ক্যাপিটাল গুডস আজকে আবার ভালো করেছে, 1.27% উত্থান। এছাড়া মেটালস তো অলরেডি বললাম। তাছাড়া অয়েল অ্যান্ড গ্যাস 0.68% উত্থান হয়েছে। এখানে একটা জিনিস বলার আছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সারপ্রাইজিংলি বহুদিন পর একটু নড়ে চড়ে উঠে বসেছে বলা যেতে পারে। আজকে প্রায় 3%-এর কাছাকাছি উত্থান। অনেকে হয়তো বলবেন এটা শর্ট কভারিং হতেও পারে, কিন্তু মোর অর লেস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিগত বেশ কয়েকটা কোয়ার্টার ধরে আহামরি পারফরমেন্স দেখাতে পারেনি। রেজাল্টের দিক থেকে উত্তুঙ্গ তারা প্রফিটেবিলিটি দেখাতে পেরেছে এরকম দাবি কোম্পানিও করবে না। এবং ওভারঅল বিগত কয়েকটা কোয়ার্টার ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্ট কিন্তু প্রায় একই জায়গায় রয়েছে। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্ম লিস্টিং হওয়ার পর এই কোম্পানিতে কোনো পরিবর্তন আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। রিলায়েন্সের এখন ডেফিনেটলি উৎসাহ থাকবে অবশ্যই রিলায়েন্সের জিও প্ল্যাটফর্ম তার লিস্টিং, এবং 2 নম্বর রিলায়েন্সের নিউ এনার্জি বিজনেস, সেটা প্রকৃতপক্ষে কবে থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে প্রফিট করে দিতে শুরু করবে সেটার দিকেও সবার নজর থাকবে। কয়েকটা কোম্পানির রেজাল্ট আজকে বেরিয়েছে, এর মধ্যে এলআইসির রেজাল্ট বেরিয়েছে। দেখুন, এলআইসি মাত্র 5 লক্ষ কোটি টাকার একটা কোম্পানি। মাত্র কেন বলছি, কারণ তার তুলনায় অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ তারই সমসাময়িক যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, তাদের সঙ্গে যদি আমরা এর কোয়ার্টারলি রেজাল্টস তুলনা করি, সেখানে এলআইসি ওয়ে অ্যাহেড। এলআইসির রেজাল্ট 23%, প্রফিট 23% বৃদ্ধি হয়েছে, বেড়ে দাঁড়িয়েছে 13,492 কোটি টাকা। ঠিকই শুনেছেন, 3 মাসে 13,492 কোটি টাকা এলআইসির প্রফিট। এদের ইনকাম বৃদ্ধি হয়েছে। বিগত বছরে এদের প্রফিট ছিল 10,987 কোটি টাকা, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। সুতরাং কোম্পানিটা সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু ভীষণ চিপ হয়ে দাঁড়িয়েছে, যদিও যেহেতু ভারত সরকারের এখনো 90% ওপর অংশীদারিত্ব রয়েছে, তারপরে ফ্রি ফ্লোট অত্যাধিক কম, এবং এইটাই একটি বড় কারণ হতে পারে যার ফলে না ডিআইআই কোনো পার্টিসিপেশন রয়েছে বা খুব কম রয়েছে, এফআইআই পার্টিসিপেশন অতি স্বল্প, এবং সাধারণ বিনিয়োগকারীদের উপস্থিতি নামমাত্র। অর্থাৎ যতক্ষণ না ভারত সরকার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে নিজেদের অংশীদারিত্ব সামনের কয়েক বছরে বেশ খানিকটা কমিয়ে আনতে পারছে, ততক্ষণ এলআইসি অত্যাধিক ভালো ফল করা সত্ত্বেও সেটা দুর্দান্ত উত্থান দেখবে কিনা সেই প্রশ্নটা কিন্তু বিনিয়োগকারী বিশেষজ্ঞদের মধ্যে অবশ্যই রয়েছে। যে কটা কোম্পানি মোর অর লেস আজকে রেজাল্ট পাবলিশ করেছে, তার মধ্যে ট্রেন্ড রয়েছে। ট্রেন্ড 27% ইয়ার অন ইয়ার প্রফিট বৃদ্ধি করেছে। জুন 2025-এ 415 কোটি টাকার প্রফিট ছিল, সেটা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 528 কোটি টাকা। মাদারসন সুমি, যদিও এটা আজকে হালকা নেগেটিভেই বন্ধ হয়েছে, মাদারসন সুমি সেইটা 87% প্রফিট বৃদ্ধি করেছে। 482 কোটি টাকা বিগত বছরের জুন কোয়ার্টারে প্রফিট ছিল, সেটা 1 লাফে বৃদ্ধি হয়েছে 903 কোটি টাকা।
ডেফিনেটলি ভালো রেজাল্ট, কিন্তু এর স্টক প্রাইস প্রায় ফ্ল্যাট বললেই চলে। এজিস লজিস্টিক্স 175 কোটি টাকা প্রফিট ছিল জুন 2025-এ, সেটা 211% বৃদ্ধি হয়েছে, প্রায় 3 গুণ বৃদ্ধি হয়েছে, হয়ে দাঁড়িয়েছে 545 কোটি টাকা। অর্থাৎ কিন্তু এই কোম্পানিতেও যদি খেয়াল করে দেখেন আজকে স্টক প্রাইস ফ্ল্যাটই ছিল বলা যেতে পারে। ডিফেন্স নিয়ে আসি। ডিফেন্স এমন একটা সেক্টর যেটা সানরাইজ সেক্টর, ভবিষ্যতের সেক্টর। ভারতবর্ষ 80টা বেশি দেশে নিজেদের ডিফেন্স ইকুইপমেন্টস তারা রপ্তানি করে থাকে। দিনের পর দিন ডিফেন্স সেক্টর শক্তিশালী হয়ে চলেছে, ডিফেন্স এক্সপোর্টস শক্তিশালী হয়ে উঠেছে, বিদেশি মুদ্রা আসছে এবং কোম্পানিগুলোর ব্যাপারে নড়ে চড়ে বসেছেন কেবল ভারতীয় বিনিয়োগকারীরা নয়, সাধারণ রিটেলার্সরা নয়, ডিআইআইসরা উৎসাহ ফিরে পাচ্ছেন, এফআইআইসদের উৎসাহ বৃদ্ধি পেয়ে যাচ্ছে ক্রমাগত। বিভিন্ন যে ক্রেডিট রেটিং এজেন্সিসগুলো রয়েছে তাবড় তারা ভারতের ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে চলেছে। এবং এক্ষেত্রে আজকের ভারতীয় ডিফেন্স যদি ইন্ডেক্স দেখেন, অর্থাৎ নিফটি ইন্ডিয়া ডিফেন্স, সেটা 2.87%, অর্থাৎ প্রায় 3.5% উত্থান। একটা কোম্পানি আজকে দারুণ উত্থান দেখেছে, কোনটা ছেড়ে কোনটা বলা যায়। বিইএমএল 3.2%, ভারত ডিনামিক্স প্রায় 5%, ভারত ইলেকট্রনিক্স প্রায় 2.36% উত্থান, কোচিন শিপইয়ার্ড 4.56% উত্থান। এছাড়া ডায়নামেটিক্স টেকনোলজি ছোট কোম্পানি 3.73% উত্থান, গার্ডেন রেজ শিপ বিল্ডার্স 3.67% উত্থান। হিন্দুস্তান এরোনটিক্স আজকের গোটা ডিফেন্স সেক্টরকে তুলতে যার সবচেয়ে বেশি অবদান, সেটা ডেফিনেটলি হ্যাল, 5.92% উত্থান। হিন্দুস্তান এরোনটিক্স সম্বন্ধেই একটি বিদেশি ক্রেডিট রেটিং সংস্থা তারা বলেছে অত্যন্ত শক্তিশালী এর অর্ডার বুক, এই কোম্পানিটি তাদের মতে ভালো করা উচিত। ম্যাসগাঁও ডক 6.28% উত্থান, মিশ্র ধাতু নিগম 4.35%, এমটিআর টেকনোলজিস 4.99% আপার সার্কিট খেয়েছে এই কোম্পানিটা। মাঝখানে বেশ সিগনিফিকেন্ট একটা কারেকশন দেখেছিল, রেজাল্ট ভালো হয়েছে, পরপর 5 দিন ধরে এটা আপার সার্কিট খেয়ে চলেছে। অর্থাৎ আপার সার্কিট খাওয়ার মানেটাই হচ্ছে এটা যে 5%-এর পর ওই দিন ওই কোম্পানিতে বাই সেল করা সম্ভব হবে না। অর্থাৎ মানুষ কেনার চেষ্টা করবেন, তিনি বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন না, বাই করতে পারবেন না যদি কোনো কোম্পানি আপার সার্কিট লাগে, কিন্তু চেষ্টা করলে মানুষ সেটা বিক্রি করতে পারবেন। অন্যদিকে যদি কোনো কোম্পানি কোনো কারণে খারাপ খবরের কারণে লোয়ার সার্কিট খেতে থাকে, সেই ক্ষেত্রে সেই কোম্পানিতে বাই পসিবল, অর্থাৎ বিনিয়োগকারীরা কিনতে পারবেন কিন্তু সেলার্সরা বিক্রি করতে পারবেন না। এইটা হচ্ছে আপার সার্কিট লোয়ার সার্কিটের গল্প। সুতরাং এই ধরনের স্টক যারা 5%-এর সার্কিট ফিল্টারের মধ্যে দিয়ে ট্রেড করে তাদের সম্বন্ধে অবশ্যই বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। আবার বলছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের এসব কিছু যায় আসে না, কিন্তু যারা শর্ট টার্ম ইনভেস্টার বা যারা ট্রেডার্স তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদিও প্রফেশনাল ট্রেডার্সরা সার্কিটওয়ালা স্টকসগুলোতে ইউজুয়ালি তারা ট্রেড করেন না। এছাড়া জেন টেকনোলজি সেটা প্রায় 3.5% উত্থান দেখেছে। একটি কোম্পানি যেটা খুব একটা ভালো পারফরমেন্স করেনি আজকে, সেটা ডেটা প্যাটার্নস, সেটা 1.21% আজকে কারেকশন দেখেছে। হিন্দুস্তান এরোনটিক্স নিয়ে একটু সামান্য বলে দেওয়ার প্রয়োজন রয়েছে। 3,31,000 কোটি টাকার কোম্পানি, ভারত সরকারের কোম্পানি এবং এটা একটা ডিফেন্স কোম্পানি। স্টক প্রাইস টু আর্নিংস অন্যান্য ডিফেন্স কোম্পানির তুলনায় কম বলেই চলে, 36.3। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো 32, রিটার্ন অন ইকুইটি 24, রিজনেবল মানে বেশ ভালো। কিন্তু প্রাইস আর্নিংস গ্রোথ সেটা চড়া 2.26, প্রাইস টু বুক ভ্যালু 8.02, একটু চড়ার দিকে। অ্যাসেট টার্ন ওভার কিন্তু হিন্দুস্তান এরোনটিক্সের বেশ খারাপ, 0.27, এটাকে ইমপ্রুভ করতেই হবে। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালে আহামরি নয়, ভীষণই অ্যাভারেজ 11.3। ওভারঅল কিন্তু এর দুর্দান্ত ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে বিগত 5 বছর ধরে 42,532 কোটি টাকা। অর্থাৎ টাকার ফ্লো এদের মোটেই কম হবার নাম নেই এবং খুব স্বাভাবিকভাবে এদের টাকা খরচ করতে, মাইনে দিতে কোনোটাতেই এদের অসুবিধা হয় না। ফ্রি ক্যাশ ফ্লো কেবলমাত্র বিগত বছরে 8,438 কোটি টাকা। যাই হোক, এখানেই শেষ করব। এইটুকুনি বলা যেতে পারে যে আপাতত গোটা জিওপলিটিক্যাল যদি অ্যারেনা দেখেন, সেখানে মোরললেস একটা স্টেবিলিটি কাজ করছে, সেটা বিনিয়োগকারীদের জন্য সুখবর। বাজারগুলো উঠছে,
ভারতীয় শেয়ার বাজার হয়তো এই কয়েকদিন সেটা লড়াই করার চেষ্টা করছে, সেটা ফিরে আসবে এটুকুনি বলা যায়। যাই হোক, স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ একটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।